বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন ন্যানো টেকনোলজি নিয়ে বিশেষ পর্ব। আজকের আলোচনায় বক্তা হিসেবে থাকছেন শ্রী পঙ্কজ ওঝা মহাশয়। সাক্ষাৎকার নিয়েছে RJ সুমন। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য
বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 বেতার বিদ্যাসাগরে আপনাদের স্বাগত জানাই। আমি আরজে সুমন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী পঙ্কজ ওঝা মহাশয়, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ট্রেনিং, পূর্ব মেদিনীপুর তমলুক। ওনার সাথে আলোচনা করে নেব ন্যানো প্রযুক্তি নিয়ে। ন্যানো প্রযুক্তিটি কি, এই নিয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, ন্যানো এখন কৃষিতে একটা বহুল প্রচলিত শব্দ। আমরা বাসে, ট্রেনে বা যখন এতে যাব প্রায়ই শুনতে পাবো ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, ন্যানো পেস্টিসাইড ইত্যাদির নামটা শুনতে পাবো। কারণ আগামী দিনের কথা, ভবিষ্যতের কথা, কৃষির ভবিষ্যতের কথা মনে রেখে এখন ন্যানো প্রযুক্তিটা খুব প্রচলিত এবং আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু এই ন্যানো সম্পর্কে আমাদের খুব একটা আইডিয়া নেই। আমি প্রথমেই বলি যে ন্যানো ব্যাপারটা কি। ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তির ন্যানো ব্যাপারটা বুঝলে তবে বুঝতে পারবো এর উপযোগিতাটা। ন্যানো একটা গ্রিক শব্দ। আচ্ছা, সেই ন্যানোর মানে হচ্ছে মেটে, ডোয়ার্ফ, বামন, অর্থাৎ একটা জিনিস কত ছোট হতে পারে আচ্ছা, সেইটাকে বলে ন্যানো।
আচ্ছা, এই ন্যানো প্রযুক্তিটা এসছে। কীরকম? ন্যানোটা একটা ধারণা দিতে, 1 ন্যানোমিটার মানে হচ্ছে আমরা যে মাপিত কোনো জিনিস, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার ইত্যাদি, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। তার মানে কতটা সূক্ষ্ম, অনেকটাই ছোট। অনেকটা ছোট। মানে 1 মিলিমিটার কি জিনিস, আমরা যদি কোনো ডট পেন দিয়ে একটা খাতায় ডট দিই, সূক্ষ্ম ডট, সেটা হচ্ছে 1 মিলিমিটার। আচ্ছা, সেই 1 মিলিমিটারকে যখন 10 লক্ষ ভাগে ভাঙছি, সেটা কিন্তু খুব ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। এইটাকে বলে ন্যানো। এই ন্যানোটা আস্তে আস্তে এসছে। এবারে আমরা আস্তে আস্তে আলোচনা করব যে ন্যানো প্রযুক্তিটা কেন, কিভাবে এলো আর কি। এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। একটা বিষ 1 বস্তা, তাকে যদি আমি খুব ভেঙে দিয়ে একটা 500 ml বটলে করে দিই, তাহলে সেই বিষটা কার্যকারিতাটা একই থাকলো, কিন্তু বিষটার পরিমাণ অনেক কমে গেল। আচ্ছা, এইটা হচ্ছে একটা পার্থক্য। মানে পরিমাণটা কম পরিমাণটা কিন্তু অত্যন্ত কম, কার্যক্ষমতা একই। কার্যক্ষমতা একই। আচ্ছা, এক্স্যাক্টলি। আচ্ছা, এই ন্যানো প্রযুক্তি বর্তমানে আমাদের এখানে কোন কোন বিষয়ে বা কোন কোন ফার্মিং এর ক্ষেত্রে ব্যবহার হয়েছে যদি বলেন। ন্যানো প্রযুক্তিটা কৃষিক্ষেত্রের সর্বত্রই আগামী দিনে ব্যবহার হতে যাচ্ছে, কিন্তু আপাতত 2-3টে ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি অলরেডি চলে এসছে। যেমন আপনারা নাম শুনেছেন, অলরেডি বিভিন্ন দোকানগুলোতে, ফার্টিলাইজার দোকানগুলোতে, সারের দোকানগুলোতে কৃষকরা কিনতে পারছেন অলরেডি, সেটা হচ্ছে ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি। এই দুটো কিনতে পাচ্ছেন। এই দুটোই কি আছে না আরো? আপাতত এই দুটো আছে। ন্যানো কপার অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেটাকে বলি, আচ্ছা, সেটাও ন্যানো ফর্মে এসছে। ন্যানো কপার, ন্যানো জিঙ্ক, এছাড়াও বহু পেস্টিসাইড আছে যেগুলো খুব অল্প পরিমাণে ব্যবহার হয়, সেগুলোও ন্যানো পেস্টিসাইডস হিসাবেও কিন্তু বাজারে চলে এসছে। কিন্তু আপাতত আমরা যেহেতু এই ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, এইটার বিশেষ করে ন্যানো ইউরিয়া, এইটার মাধ্যমে সীমাবদ্ধ থাকুক। ন্যানো ইউরিয়া অলরেডি বাজারে চলে এসছে, আচ্ছা, কৃষকরা ব্যবহার করছেন, পাচ্ছেন, আচ্ছা, কিন্তু এই প্রযুক্তিটা সম্পর্কে অতটা ধারণা এখনো কারো তৈরি হয়নি। আচ্ছা, এই ন্যানো ইউরিয়া কি আমরা যে কোনো ফার্টিলাইজার শপে এখন পাবো? মোটামুটিভাবে বেশিরভাগ ফার্টিলাইজার শপেই এই ন্যানো ইউরিয়াটা আছে। ন্যানো ডিএপি? ন্যানো ডিএপিটা সেইভাবে এখনো আসেনি, 2টো কোম্পানি আপাতত মানে আচ্ছা, করছে, সেগুলো এখন ডিফারেন্ট সেলারকে দেয়া হয় কি? যে কোনো ফার্টিলাইজার ডিলারই এটা রাখতে পারে। আচ্ছা, আদার্স আমাদের যে কোনো ফার্টিলাইজার, কোন ফার্টিলাইজার দোকানে থাকবে বা থাকবে না সেটা নির্ভর করে আমাদের ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার। সেই ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডারে নোটিফাইড হলে তবে সেই সারটা রেকমেন্ডেড। এই যে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি দুটোই কিন্তু ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডারে রেকমেন্ডেড করা হয়েছে এবং সব দোকানদার এটা রাখতে পারে আইনত। আচ্ছা, তো আপনি আরো যেগুলো বললেন কপার, জিঙ্ক, ওগুলো কি মার্কেটে চাহিদার জন্য আসেনি? মার্কেটে চাহিদার জন্য নয়, আগামী দিনে এটাই ভবিষ্যৎ, এটাকেই ব্যবহার করতে হবে, কিন্তু কৃষকরা এখনো এতটা অ্যাকাস্টমড হয়নি বিষয়টা, সেই জন্য ধীরে 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 ব্যাপারটা এগোচ্ছে। ওটা তো অলরেডি রেকমেন্ডেড, অবশ্যই, কিন্তু ম্যানুফ্যাকচারিং আমি বলছি, এই যে ইউরিয়া, ন্যানো ইউরিয়া আপনি বললেন যে তুলনামূলকভাবে মার্কেটে চলে এসেছে, ব্যবহারও করছে কৃষকরা, উৎপন্ন হচ্ছে, ব্যবহার হচ্ছে। এই ন্যানো ফার্টিলাইজারটাই কেন আমরা চুজ করছি? মানে এই আমাদের মার্কেটে ধরুন আদার্স যেগুলো রয়েছে সেগুলোর তুলনায় একতরফাভাবে এই ন্যানো ফার্টিলাইজারটাকেই আমাদের নিয়ে আসার কারণ ঠিক সেটাই আজকের মূল বিষয়। সেটা হচ্ছে আমরা দেখেছি কৃষক ভাই বস্তা বস্তা ইউরিয়া, বস্তা বস্তা ডিএপি মাথায় করে নিয়ে যাচ্ছেন, লরি করে আসছে, ট্রেনে করে, মালগাড়িতে করে আসছেন, এইসব করতে করতে দেখেছি। কিন্তু একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে যখন স্বাধীনতার পরবর্তীকালে যখন সবুজ বিপ্লব এলো গম চাষের হাত ধরে, তার আগে পর্যন্ত এই ন্যানো প্রযুক্তি বা এই ফার্টিলাইজার নিয়ে যখন খুব বেশি ব্যবহার হতো না, তখন আমাদের কোনো সমস্যাই ছিল না। কেন? মাটিতে জৈব সার এত পরিমাণ ছিল, তাহলে আমাদের মাটির স্বাস্থ্যের কথা খুব একটা ভাবতে হতো না। মানে কি দিনকে দিন আমাদের মাটির আর অবনমন ঘটছে কেন না? এই এত কিছু সারটা ব্যবহার করে, এই যে যেমন ধরুন ইউরিয়া সার বস্তা 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 ব্যবহার হয়েছে। আমাদের ভারতবর্ষে ইউরিয়ার উৎপাদন সারা বছরে প্রায় 3.5 কোটি টন, এত ইউরিয়া মাটিতে ঢালা হচ্ছে। আচ্ছা, মাটিতে, তাতে প্রোডাকশন বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ন্যাচারালি যেটা প্রোডাক্ট হওয়ার কথা তার থেকে এটা অনেকটাই বেশি পরিমাণে, একদিক থেকে বলতে পারি ক্ষতিই হচ্ছে আমাদের। হ্যাঁ, ক্ষতি হচ্ছে। কিরকম না, যতগুলো ইউরিয়া সার, ডিএপি সার, পটাশ সার, এগুলো একটা কেমিক্যাল। আচ্ছা, যত মাটিতে আমরা ব্যবহার করছি, মাটির যে স্ট্রাকচার সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছে।
কারণ মাটিতে জৈব সারের পরিমাণও আস্তে আস্তে কিন্তু কমছে। আচ্ছা, এইবারে সেই মাটির স্ট্রাকচার কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বলেই আমাদের এই প্রযুক্তির দিকে এগোতে হচ্ছে। আচ্ছা, এটা সেই কমে তুলনায় যা- জৈব সার দিতে পারছি না, আচ্ছা, তার ফলে মাটির স্ট্রাকচার কমে যাচ্ছে। এইবারে আমি যখন একটা ইউরিয়া সার ধরুন ইউরিয়া সারের এফিসিয়েন্সি কত, আমরা যদি 100 কেজি সার একটা ফসলে ব্যবহার করি, জমিতে দিই, আমরা কোথায় দিই? ছিটিয়ে মাটিতে দিই। হ্যাঁ। গাছ কিন্তু এই 100 কেজি খেতে পারে না, 30 কেজি খেতে পারে, 70 কেজি নষ্ট হয়। এই যে 70 কেজি নষ্ট হলো, সেটা যায় কোথায়? এই 70 কেজির মধ্যে প্রায় অর্ধেক জলে গুলে চুইয়ে চুইয়ে নাইট্রেট আকারে আমাদের পানীয় জলের সঙ্গে আস্তে আস্তে মিশছে, যেটা কিনা বিষ। দেখুন, আচ্ছা। সার ব্যবহার করছি, আচ্ছা, যেটা পরিণত হলো বিষে। আচ্ছা, মানে আমরা ব্যবহার করছি একটা লক্ষ্য রেখে, লক্ষ্য রেখে কিন্তু তার অন্য মাত্রাতে আরেকটাও ক্ষতির দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি নিজেরাই নিজেদের। কেন না? ইউজ এফিসিয়েন্সিটা অনেক কম। ইউরিয়ার এফিসিয়েন্সি কত? 30%। আচ্ছা, ইউরিয়া নর্মাল যে ইউরিয়া আচ্ছা, সার, তার মানে 30% মার্কেটে যেটা এখন ব্যবহার হচ্ছে ইউরিয়া সারের বস্তা, সেখানে 46% নাইট্রোজেন আছে। আচ্ছা, সেই নাইট্রোজেনটার কত ভাগ কাজে লাগছে? 30 ভাগ গাছের কাজে লাগছে, বাকি 70 ভাগ নষ্ট হচ্ছে। সেই নষ্টটা এমনভাবে হচ্ছে, একটা বললাম যে নাইট্রেট আকারে চুইয়ে চুইয়ে গিয়ে আমাদের পানীয় জলের সঙ্গে মিশছে, পানীয় জলের সঙ্গে মেশার ফলে সেইটা বিষাক্ত ধারণ করেছে, অনেক রোগ দেখা দিচ্ছে, যেটা কিনা এই নাইট্রেট দূষণের ফলে হচ্ছে। আচ্ছা, তারপর একটা অংশ অ্যামোনিয়া হয়ে বাতাসের সঙ্গে মিশছে, সেটাও কিন্তু একরকম বিষাক্ত। মানে আবার কিছুটা অংশ যে এই যে অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে নাইট্রাস অক্সাইড আমরা নাম শুনেছি, হুম, যেটা একটা মারাত্মক গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইডের যে ক্ষতি করার ক্ষমতা আছে, তার 300 গুণ ক্ষতিকর হচ্ছে নাইট্রাস অক্সাইড। আচ্ছা, এটা কিন্তু প্রভূত পরিমাণে বাতাসের সঙ্গে মিশছে, এবং গ্রিন হাউস এফেক্ট বা এই বিশ্ব উষ্ণায়ন যেটা, সেটা কিন্তু হচ্ছে। তাহলে এত দিক দিয়ে ক্ষতি হচ্ছে। একদিক দিয়ে ক্ষতি হচ্ছে আমার জল দূষণ হচ্ছে, একদিক দিয়ে ক্ষতি হচ্ছে আমার বাতাসের দূষণ হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। আবার এই যে নাইট্রোজেন সার, এই ইউরিয়া সারের ভর্তুকি প্রবল। আমি একটু আগে আপনাকে বললাম যে বছরে আমাদের 3.5 কোটি টন ইউরিয়া উৎপাদন হয়। আচ্ছা, এই এক ব্যাগ ইউরিয়া যখন একজন কৃষক কিনতে যান বাজারে, তার এমআরপি হচ্ছে 266 টাকা 50। কিন্তু আমরা জানি না এর প্রতি ব্যাগে ইউরিয়ার উৎপাদন খরচ 2450 টাকা। কৃষক দিচ্ছেন 266 টাকা 50, 2183 টাকা 50 ভর্তুকি পার ব্যাগ। আচ্ছা, তাহলে এই ব্যবহারটা আমি যদি একটু কমিয়ে আনতে পারি ন্যানো প্রযুক্তির মাধ্যমে, তাহলে কিন্তু আমার জল দূষণ আটকাবে, মাটি দূষণ, মাটির স্ট্রাকচার যে ভেঙে যাচ্ছে সেটা আটকাবে, মাটি যে এই সারের কারণে যে মাটির জৈব পদার্থ কমে যাচ্ছে সেটা আটকাবে, সঙ্গে সঙ্গে বাতাসে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বা বাতাসে যে নাইট্রাস অক্সাইড মিশছে সেটা কমবে, আর বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, সেই ভর্তুকিটাও লাঘব হবে। দেখুন, ভর্তুকির টাকাটাও তো একজন কৃষকেরই টাকা, অবশ্যই, অবশ্যই। সুতরাং কৃষক পরোক্ষভাবে এর দিক থেকে কিন্তু লাভবান হবে। আমরা সেই এত কথা ভাবি না। সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি আস্তে আস্তে আসছে, এবং অলরেডি ইউরিয়ার উৎপাদন কমিয়ে দিয়ে ন্যানো বটল হিসাবে বাজারে নিয়ে চলে এসেছে, Liquid। 25% কমিয়ে Liquid। লিকুইড হিসাবে বাজারে অলরেডি আচ্ছা। চলে এসেছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে এতটা যদি ক্ষতি হয় আমাদের মাটির ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে, চাইলেই এটা কমাতে পারে ম্যানুফ্যাকচারিং? না, কমাতে পারবে না। এই কারণে এটা একটা মাথায় রাখতে হবে। দেখুন, আমাদের 140 কোটি ভারতবর্ষের মানুষ, হ্যাঁ, তাকে তো খাওয়াতে হবে। তাকে যদি খাওয়াতে হয়, আমাদের বর্তমান যে উৎপাদন প্রায় 300 মেট্রিক টন, 300 মেট্রিক টন বর্তমানে যে হ্যাঁ, উৎপাদন, হুম। সেই উৎপাদনটাকে আমাকে ধরে রাখতে হবে। সেই উৎপাদনটা যদি ধরে রাখতে হয়, তাহলে আমাকে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেই উৎপাদনটা করতে হবে। কিন্তু আগামী দিনের কথা মাথায় রেখে, মাটির উৎপাদনশীলতার কথা মাথায় রেখে, বায়ুর দূষণের কথা মাথায় রেখে এটাকে ধাপে ধাপে কমাতে হবে। আমি আচ্ছা। রাতারাতি মাটিকে অর্গানিক করে দিতে পারবো না। আচ্ছা, আমি রাতারাতি ন্যানো ফার্টিলাইজার আজকেই বললে কৃষক কালকেই ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, তিনি আস্তে আস্তে এটাকে বুঝবেন, এর গুরুত্বটা বুঝলে তিনি অটোমেটিক্যালি ব্যবহার করবেন। সুতরাং এটা সময় সাপেক্ষ, হঠাৎ করে আমি কমাতে কিন্তু পারবো তো না। আপনি বলছেন যে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারছি যে এই জিনিসটার ব্যবহার ক্ষতিকারক, সেটা বর্তমান সময়ে সামঞ্জস্য বজায় রাখার জন্য সেটা আমরা কেমিক্যালসটা ইউজ করতে আমরা বাধ্য হচ্ছি, কিন্তু অলরেডি আমাদের ম্যানুফ্যাকচারিং যেটা স্টার্ট হয়েছে, আপনি বলছেন ন্যানো প্রযুক্তির যে ইউরিয়া এসেছে, সেটির ব্যবহারের মাধ্যমে আমরা ধীরে ধীরে নিজেদেরকে পাল্টাবো। আচ্ছা, Exactly. এই যে
ন্যানো ইউরিয়া যেটা আপনি বললেন, তো এই ন্যানো ইউরিয়াটা একটা ডাইরেক্ট সেলার থেকে কৃষক কিভাবে পাবে, যদি প্রসিডিউরটা বলেন। দেখুন, ন্যানো ইউরিয়া এই মুহূর্তে বৃহত্তম কোঅপারেটিভ ইফকো কোম্পানি, তারা অলরেডি আমাদের গুজরাটের কালোল বলে একটি জায়গা আছে, ওখানে একটি কারখানা হয়েছে, ন্যানো ইউরিয়া সার অলরেডি তৈরি হচ্ছে। ন্যানো নর্মালি ইউরিয়া হচ্ছে এক বস্তায় 45 কেজি ইউরিয়া, কিন্তু ওখানে যেটা তৈরি হচ্ছে ন্যানো ফার্টিলাইজার, ন্যানো প্রযুক্তিটার কথাটা যে বললাম, যে লিকুইড 500 ml এর একটা বোতল, এই 500 ml এর বোতল এক ব্যাগ ইউরিয়া যে এফিসিয়েন্সি, 500 ml বটলের একই এফিসিয়েন্সি, একই কাজ করবে, কিন্তু ওই যে ড্রব্যাকসগুলো বলছিলাম বা ক্ষতিকারক দিকগুলো বলছিলাম, সেটাকে কিন্তু কমিয়ে আনবে। মানে এই প্রযুক্তিটা এইভাবেই করা হয়েছে। ধরুন ইউরিয়ার একটা দানা, আমরা যখন ইউরিয়া সার ঘাঁটছি, চাষি হাত দিয়েই ঘাঁটছেন কৃষক, তাই না? একটা ইউরিয়া সারের দানার সাইজ হচ্ছে 1 থেকে 3 মিলিমিটার। এই 1 থেকে 3 মিলিমিটার সাইজ, সেটাকে জলে আমরা ছিটিয়ে দিচ্ছি হাতে করে আমরা, কিন্তু এইখানে যেটা করা হচ্ছে, ওই 1 মিলিমিটার একটা ইউরিয়ার দানাকে প্রায় 55,000 পার্টিকেলে ভাগ করা হয়েছে। সেই পার্টিকেলে যখন ভাঙছি, সেটা অনেক ক্ষুদ্র হয়ে যাচ্ছে, অনেকটাই। মানে এটা আমি মাটিতে দিচ্ছি না, কোথায় দিচ্ছি? গাছে সরাসরি পাতায়। কোথা দিয়ে নিচ্ছে? আমি যখন ইউরিয়া সারটা মাটিতে দিচ্ছি, তখন সেটা জলে গুলবে, শেকড় দিয়ে যাবে, তারপর পাতায় গিয়ে পৌঁছবে। এখানে কিন্তু এই যে ন্যানো ইউরিয়াটা ডাইরেক্টলি পাতায় আমি স্প্রে করে দিচ্ছি। কোথা দিয়ে নিচ্ছে? পাতায় অনেক ছিদ্র আছে, সেটা খালি চোখে দেখতে পাই না। কি ছিদ্র? পত্ররন্ধ্র আছে, হাইডাথোড আছে, যেগুলোর মাধ্যমে বাতাস, অক্সিজেন আদান প্রদান ইত্যাদি হয়। তার মাধ্যমে সরাসরি এই ন্যানো ইউরিয়াটা পাতার রান্নাঘর যেখানে, ওইখানে সরাসরি পৌঁছে যাচ্ছে। তাহলে এটা বাতাসেও মিশলো না, মাটিতেও মিশলো না, বা জলেও মিশলো না, ডাইরেক্টলি চলে গেল। তার ফলে এফিসিয়েন্সিটা বাড়লো। আরেকটা কি, এই যে এইটা যখন স্প্রে করছি, এর প্রত্যেকটি ন্যানো ইউরিয়ার পার্টিকেল বা দানা, এটা হচ্ছে একদম, এগুলো হচ্ছে সব পজিটিভলি চার্জড, পাতা হচ্ছে নেগেটিভলি চার্জ। আমরা সবসময় জানি ঋণাত্মক ধনাত্মক পরস্পরকে আকর্ষণ করে। তাহলে যখন আমি পাতায় স্প্রে করছি, অটোমেটিক্যালি ঋণাত্মক ধনাত্মক এক হয়ে যাচ্ছে, তার ফলে এটা সহজে ধুয়েও চলে যাচ্ছে না। হ্যাঁ, আমি স্প্রে করলাম আজকে, স্প্রে করার পর বৃষ্টি হয়ে গেল সঙ্গে সঙ্গে, তখন ধুয়ে চলে যাবে খুব স্বাভাবিকভাবে। নাহলে কিন্তু এ নষ্ট হওয়ার চান্স খুব কম। আমি এখন স্প্রে করলাম, 8 ঘন্টা যদি কোনো বৃষ্টি না হয়, তাহলে কোনো চিন্তা নেই, এর এফিসিয়েন্সি অনেক, মিনিমাম এর 8 ঘন্টা হলে ও কার্যক্ষমতা করতে পারে। ইউরিয়ার সারের অসুবিধাটা কি? আমি আজকে 100 কেজি ইউরিয়া ছিটিয়ে দিয়ে এলাম, ও জলে কিন্তু সঙ্গে সঙ্গেই গুলে গেল, সঙ্গে সঙ্গেই গুলে গিয়ে অ্যামোনিয়ায় ট্রান্সফার হলো, আবার নাইট্রেটে ট্রান্সফার হলো। দুটোই গাছ যদি খেতে না পারে, ও কিন্তু হয় মানে মাটির নিচে চলে গেল জলের সঙ্গে, নতুবা বাতাসে মিশে গেল, তাহলে আর খেতে পারছে না। কিন্তু এখানে সেই সম্ভাবনাটা নেই, এখানে ট্রান্সফরমেশনের কোনো ব্যাপারই নেই। গাছ যে ফর্মেই খায়, সেই ফর্মে তাকে ডাইরেক্টলি একদম রান্নাঘরে তাকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তার ফলে কোনো নষ্ট হচ্ছে না। এবারে ওই রান্নাঘরে খাবার পৌঁছে দেওয়ার ফলে সে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছে, এবং সেখান থেকে খাদ্য তৈরি ইত্যাদি হচ্ছে, যেটা ইউরিয়া সারে সম্ভব হচ্ছে না। ওই জন্য আগেই বলেছিলাম যে ইউরিয়া সারের এফিসিয়েন্সি মোটে 30%, অর্থাৎ 70 কেজি আমি নষ্ট হচ্ছে। সেই নষ্টটা কিন্তু এখানে ন্যানো ফার্টিলাইজারে বা ন্যানো ইউরিয়াতে আমি কমাতে পারছি। কতটা? এখানে এফিসিয়েন্সি ঠিক উল্টোটা, 80%। অর্থাৎ আমি যখন 1 লিটার ব্যবহার করছি, 800 ml কাজে লাগছে, কোনোভাবে নানানভাবে 20 ml, কোনোভাবে বলতে ওটা কি ব্যবহারের ক্ষেত্রে না বৃষ্টিতে বা কোনোভাবে? বৃষ্টিতে ধুয়ে যেতে পারে। ব্যবহারের ক্ষেত্রে আমি স্প্রে যখন করছি, কিছু পার্টিকেল তো বাইরে চলে যাচ্ছে, কিছু পার্টিকেল জলে পড়ে যাচ্ছে, ড্রপলেটগুলো উড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সেই ক্ষেত্রে একটুখানি লস হলেও হতে পারে, কিন্তু অন্য কোনোভাবে কিন্তু লস হচ্ছে না। আচ্ছা, মার্কেটে যে ইউরিয়াগুলো, ওগুলো আমরা বেসিক্যালি ইউজ করি যে লিকুইড হওয়ার জন্যই জলে, তো সেক্ষেত্রে কি এটা লিকুইডের একটা অ্যাডভান্টেজ যে ডাইরেক্ট আমরা স্প্রেড করছি? না, আমরা যে নর্মাল ইউরিয়া, সেটা জলে দিলে গুলে যায় ঠিকই, কিন্তু পার্টিকেল সাইজ কিন্তু বেশ বড়ই থাকে। এটা বোঝার কোনো উপায় নেই, জলে সহজে গুলেই যায়, কিন্তু পার্টিকেল সাইজ যেটা বললাম ন্যানো, এই প্রযুক্তিটার মেন হচ্ছে এইটা। এত ছোট পার্টিকেল, ও কিন্তু আমি যদি ইউরিয়া নর্মালি পাতায় স্প্রে করি, একটুখানি গাছ নিতে পারবে, এর বেশি নিতে পারবে না, কেন ওর ফর্মটাই আলাদা। কিন্তু এখানে এমন ফর্মে করা আছে যাতে পাতাতেই স্প্রে করা যাবে, মাটিতে নয়, জলে নয়। কতটা থাকে? আমি নর্মাল ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে। তার মানে কি, 100 কেজি ইউরিয়া যদি কিনে আনি, তাতে নাইট্রোজেন গাছের খাওয়ার 46 কেজি থাকবে, ওটাই নর্মাল ইউরিয়া থেকে। কিন্তু এইখানে বর্তমান যেটা বাজারে আছে, তাতে মোটে 4% নাইট্রোজেন আছে। ভাবুন,
আচ্ছা 46 কেজি 46% আর 4% মানে কত আমরা পার্থক্য? ব্যবহার করছি অনেকটাই ঠিক, অনেকটাই, কিন্তু কাজে লাগছে না। কাজে লাগছে না। হ্যাঁ, এখানে 4% থাকা সত্ত্বেও এটা কিন্তু কাজে লাগছে। বর্তমানে সেটাকে একটু চেঞ্জ, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অন্তত বছর 10 ধরে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এটা বিভিন্ন ফিল্ডে। পরীক্ষা নিরীক্ষার পর সম্প্রতি যেটাকে ন্যানো ইউরিয়া প্লাস বাজারে আসবে কয়েকদিনের মধ্যেই, আচ্ছা তাতে ইউরিয়াটাকে, এই নাইট্রোজেনটাকে করে দেওয়া হয়েছে 16% নাইট্রোজেন। আচ্ছা তেমনি এর থেকেও এটা বেশি অ্যাডভান্টেজ হ্যাঁ, এটা আসতে অ্যাডভান্টেজ চলেছে। ভালো আসবে। কিছু সুবিধা অসুবিধা দেখে সেটাকে গুণগত মানে উন্নত করা হয়েছে। এবং আচ্ছা আরেকটা এসছে যেটা আপনি বললেন, ন্যানো ডিএপি। হুম। ডিএপিতে আমরা ব্যবহার করি, হ্যাঁ, 18-46 যেটা ডিএপির হয় আর কি, 18% নাইট্রোজেন আর 46% ফসফেট থাকে। আচ্ছা এইটাকেও ন্যানো পার্টিকেলে ভেঙে একটা লিকুইডের ফর্মে আনা হচ্ছে, আচ্ছা, ওটাও 500 ml liquid? লিকুইড ফর্মে। আচ্ছা 500 ml বোতল, 1 লিটারের বোতল। এই যে 500 ml এর বোতল, 1 লিটারের বোতল, এতে কত আছে? 8% নাইট্রোজেন, 16% ফসফেট। আচ্ছা 8% নাইট্রোজেন, 16% ফসফেট। অথচ এক ব্যাগ ডিএপি জমিতে ডাইরেক্টলি ছিটিয়ে দিলে যে কাজ হয়, এই এক বোতল 500 ml এর ন্যানো ডিএপি একই কাজ হবে আচ্ছা, পাতায় স্প্রে করলে। তাই এই কারণটা বললাম যে অপচয়টা আমি রোধ করছি, পরিবেশ দূষণ আমি করতে দেবো না, এটা হচ্ছে আচ্ছা। মূল কথা। এই ন্যানো ডিএপি, ন্যানো ইউরিয়া আপাতত এই দুটো বাজারে এসছে, কৃষকরা পাবেন দোকানেই। এর জন্য কোনো ভর্তুকি নেই, মোটামুটি দাম এই 240-250। এক ব্যাগ ইউরিয়া সারের এমআরপি হচ্ছে 266 টাকা 50। আচ্ছা তার তুলনায় এটা কম দামেই পাচ্ছি। আচ্ছা কিন্তু ওটা সবসময় মনে রাখতে হবে, এক ব্যাগ ইউরিয়া ব্যবহার করলে যে কাজ দেবে, এক বোতল 500 ml এর ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি ব্যবহার করলে একই কাজ দেবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, ন্যানো ডিএপি হোক ন্যানো ইউরিয়া হোক, আমরা তো যখন চাষ করতে যাই প্রথমে মূল সার দিই কাদার করার সময়। হ্যাঁ তাতে নাইট্রোজেন থাকে, ফসফেট থাকে, পটাশ থাকে। সেই নাইট্রোজেন, ফসফেট, পটাশের কোনো পরিবর্তন হবে না। সেটা কিন্তু মূল সার যেমন আমরা বস্তা বস্তা হিসাবে দিই সেভাবেই দেব। এটা শুধুমাত্র ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি শুধু স্প্রের জন্য, কখন চাপান যখন দিই। এই ন্যানো ফার্টিলাইজার বা যে ন্যানো ইউরিয়া স্যার বললেন, আরও মার্কেটে আসতে চলেছে, ইতিমধ্যে ম্যানুফ্যাকচারিং প্রসেস চলছে, আসছেও ধীরে ধীরে ন্যানো ডিএপি। কৃষক বন্ধুদের কাছেও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই ন্যানো ইউরিয়া, যার ফিডব্যাক আমরা পাচ্ছি যে এত বড় প্যাকেট ক্যারি করা, সেটা ডিস্ট্রিবিউট করা, তার তুলনায় এই লিকুইডটা অনেকটাই ইজি প্রসেস এবং তার ফিডব্যাক রেজাল্ট আমরা অনেকটাই ভালো পাচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা এবং আগামী ভবিষ্যৎ এটাই। থ্যাংক ইউ স্যার। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষি সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য নিয়েই বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাদের জানাতে পারেন এবং পাশাপাশি কেমন লাগছে আমাদের এই কৃষি পাঠশালা অনুষ্ঠানটি শুনতে, সেটাও জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারেন সরাসরি আপনাদের মতামত মেল করে। আমাদের মেল আইডি betarbidasagar@mail.vidyasagar.ac.in। এছাড়াও আমাদের চিঠি পাঠিয়ে আপনারা জানাতে পারেন। ঠিকানা সকলেই জানেন, তাও আরও একবার জানিয়ে দিই, বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এছাড়া সরাসরি তো চলে আসতেই পারেন, আমাদের ফোনও করতে পারেন 8116884995 এই নাম্বারে। শুধুমাত্র ফোন নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমরা রয়েছি 90.8 FM বেতার বিদ্যাসাগর এই নামে। আমাদের চটপট সার্চ করে ফেলুন এবং কোনো কথা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব সেকশনে গিয়েও আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং অবশ্যই ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি, তাই চটপট আপনার কথা পৌঁছে দিন আমাদের দোরগোড়ায়।
এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।